সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। নানা সমীকরণ এবং আওয়ামী অ্যান্টি রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ধরনের আতঙ্ক এবং সেই সাথে আওয়ামী লীগের দলের ভিতর শুরু হয়েছে নানা প্রশ্ন। তো এই নিয়ে আজকের এই আলোচনা। যারা এই মুহূর্তে এই আলোচনা শুনছেন দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই আলোচনায় আমরা কারা সাবের হোসেন চৌধুরীর বাসায় কোন কোন রাষ্ট্রদূত আলোচনা করেছেন বা বৈঠক করেছেন এবং কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং অ্যান্টি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভিতরে কি ধরনের এখানে বিভিন্ন নানা কথা এবং বিভিন্ন ধরনের আতঙ্ক বা রাজনীতিতে যে একটা ঝড়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের আমি আমার যে অভিজ্ঞতা বা ক্ষুদ্র জ্ঞানের আলোকে পর্যালোচনা, সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকের আলোচনা। তো যারা এই আলোচনায় অংশ নেন অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে পারেন। আমরা 3টি দেশের মানে রাষ্ট্রদূতকে এখানে দেখতে পাচ্ছি। এটি বিষয়টি কালবেলার বরাত দিয়ে নিউজটি হয়েছে। আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করি একটু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 3জন রাষ্ট্রদূত, একটু খেয়াল করলে দেখবেন এখানে আমরা দিলাম। তো এখানে সাবের হোসেন চৌধুরীর বাসায় যে রাষ্ট্রদূত এসেছেন তারা 3টি দেশে, একটি নেদারল্যান্ড, একজন নেদারল্যান্ডের, সুইডেন এবং ডেনমার্কে। যে রাষ্ট্রদূতগণ বাংলাদেশে বর্তমান রয়েছেন বা তার সাথে আলোচনা করেছেন রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড, আরেকজন আছেন রাষ্ট্রদূত নিকোলাস লিনাস, তারপরে ক্রিশ্চিয়ান ব্রেক্স মলার। তো এই রাষ্ট্রদূতগণ খুব সতর্কতার সাথে সাবের হোসেন চৌধুরীর বাসায়, অর্থাৎ আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক করেছেন এবং এখানে তারা যাওয়ার সময় খুবই সতর্কতার সহিত তার বাসভবনে গুলশানে গিয়েছেন এবং সেখানে তারা একেবারে নিরাপত্তা বলয়ের বাইরে 3জন একই গাড়িতে গিয়ে সাবের হোসেন চৌধুরী সাহেবের বাসায় আলাপ আলোচনা করেছেন। আলাপ আলোচনায় কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে বলার আগে এখানে যেই বিষয়গুলো তুলপাড় শুরু করেছে বা আতঙ্ক শুরু করেছে নানা দলের মধ্যে, অর্থাৎ বর্তমান যে রাজনৈতিক বলয়, অ্যান্টি আওয়ামী লীগ বলয় এবং আওয়ামী লীগ বলয় বা ইন্টারিম গভর্নমেন্ট, এই বলয়গুলোতে বিভিন্ন ধরনের সমীকরণ, নানা ধরনের কথাবার্তা আওয়ামী লীগ ইন করছে কিনা বা বর্তমানে যে ইন্টারিমের ব্যাপারগুলো নানা মহল থেকে উঠে আসছে। একদিকে এনসিপির নেতারা বিভিন্ন রকমের তাদের উপদেষ্টাদের মুখোশ খুলবেন বলছেন, অন্যদিকে আবার তারা সেফ এক্সিট নিয়ে পালাতে পারবেন না। কিছু কিছু উপদেষ্টা তাদের মৃত্যু পর্যন্ত, এই ধরনের কথাবার্তা পর্যন্ত আসছে। তো এখন এই পর্যায়ে সরকারের যে ব্যবস্থা বা অবস্থা এবং আওয়ামী লীগ যেভাবে দিনের পর দিন তাদের মিছিল বড় করছে এবং ডে বাই ডে তাদের এখানে আকারগুলো বড়র চেয়ে বড় হচ্ছে। তো সব মিলিয়ে সরকার এবং যে রাজনৈতিক দলগুলো বর্তমান বাংলাদেশে আওয়ামী অ্যান্টি রাজনীতি বা আন্দোলনের পরবর্তী যে রাজনীতি যেটাই বলেন না কেন, তারা কিন্তু একটা কি বলে এটাকে আতঙ্কে বা উৎকণ্ঠার মধ্যে আছে। আবার এই জিনিসটা আওয়ামী লীগের মধ্যেও কিন্তু কিছু কিছু বিষয় এখানে উঠে আসছে যে আওয়ামী লীগের যে মূলধারার রাজনীতি, সে জায়গা থেকে বলা হচ্ছে এই সাবের হোসেন চৌধুরী আসলে তিনি এই 16 বছরের রাজনীতিতে আওয়ামী লীগের এমপি ছিলেন এবং বিভিন্ন দায়িত্ব যদিও বা ছিলেন, তিনি মন্ত্রণালয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে তেমন একটা সরব দেখা যায়নি। তার কারণ হিসাবে
এখানে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা রাজনৈতিক বিশ্লেষক বা সাংবাদিকগণ তারা যে দৃষ্টিকোণ থেকে দেখছে বা আমরা বিশেষ করে আমার যে ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতা সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি এবং তাদের সাথে আমার যে মিল, যারা 2006 সালে ভোটার হয়েছেন অথবা তার আগে ভোটার হয়েছেন, আপনারা দেখেছেন 1/11-এর আগে কি পরিবেশ সৃষ্টি হয়েছে। তৎকালীন সময়ে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ক্ষমতা হস্তান্তরের বিষয়টির গড়িমসি বা এই নিজের মতো করে করার বা চাওয়ার ফলে এখানে তার যিনি ইয়াজউদ্দিন সাহেব ছিলেন রাষ্ট্রপতি, তার পরবর্তী যে ঘটনা ঘটলো সেটি হচ্ছে ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের যে ঘটনা বা তাদের যে আবির্ভাব, সেই আবির্ভাবের মধ্য দিয়ে -2 ফর্মুলা বাস্তবায়নে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে সংস্কারপন্থী নেতাদের দেখা গিয়েছিল, সাবের হোসেন চৌধুরী সাহেব তাদের মধ্যে একজন। এখন এই সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন 3টি দেশের রাষ্ট্রদূত, 9টি দেশের রাষ্ট্রদূত। তারা কিন্তু গোপনে বৈঠক করেছেন একই গাড়িতে, তাদের একটা গাড়িতে করে তারা সাবের হোসেন চৌধুরী সাহেবের বাসায় গিয়েছেন এবং যে আলোচনাগুলো সেখানে তারা তুলে ধরেছেন। তার আগে আমি বলি, এই 3 রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ইত্যাদি সম্পর্কিত বিষয়ে তারা বাংলাদেশের দীর্ঘদিনের মানে মিত্র বা বন্ধু এটা বলা যায়। তো তারা সাবের হোসেন চৌধুরীকে যে বিষয়গুলো আলোচনা করেছে সেই বিষয়গুলো যদি এখানে বলতে হয় যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে তারা কি ধরনের চিন্তা ভাবনা করছে এবং যারা ক্লিন ইমেজের নেতা বলতে এই যে যাদের বিষয়ে এলিগেশন নেই এই আন্দোলনের পরে, সেই সমস্ত নেতারা এই আওয়ামী লীগকে পুনর্গঠিত বা পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয় উদ্যোগ নিচ্ছে সে বিষয়ে তারা জানতে চান এবং নির্বাচনে আওয়ামী লীগ যদি এখানে যারা এখন বর্তমানে আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করাতে চান না বা সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো যদি সফট করা হয়, সেই বিষয়ে সেই সমস্ত নেতাদের নির্বাচনে অংশগ্রহণে তারা কি পরিকল্পনা করছে এই বিষয়ে আলোচনা হয় এবং জানান যে আওয়ামী লীগের যদি সে সুযোগটা হয় নির্বাচনে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই এবং তারা চান যে আওয়ামী লীগ সেখানে তাদের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে তারা এখানে ওভারকাম করে আসুক, এটা তাদের জায়গা থেকে বলা। এবং এই ছাড়াও আরো অন্যান্য কথা তাদের সাথে আলোচনা হয়। তো এখন আমরা সেই দিকে ব্যাপকভাবে যাচ্ছি না, সময় আপনাদের এখানে আসলে লম্বা হয়ে যায়, তাই আমি ছোট করার চেষ্টা করছি। আওয়ামী লীগের জায়গা থেকে নেতা কর্মীরা এবং সাংবাদিক বা কলামিস্ট বা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন বা পক্ষে আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষে উভয় জায়গার চিন্তা জগৎ থেকে বলা হচ্ছে এখানে পুরনো কাসন্দিকে আবার তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব শেখ হাসিনাকে ঘিরে সেই শেখ হাসিনাকে মাইনাস করে বা আওয়ামী লীগের যে অংশটা গত সরকারের সাথে ছিল অর্থাৎ শেখ পরিবারকে নিয়ে সেই অংশটাকে বাদ দিয়ে নতুন কোনো রিফাইন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এটি করা হচ্ছে কিনা। তো এইটা হচ্ছে যারা রাজনৈতিক বিশ্লেষক বা সাংবাদিক কলামিস্ট তাদের বিষয় থেকে এই বিষয়গুলো আসছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন কিছুতে উঠে আসছে। কিন্তু যারা হার্ডলি নেতাকর্মী, যারা শেখ হাসিনার নেতৃত্বে অবিচল এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এখনো পর্যন্ত শেখ পরিবারকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ড অংশগ্রহণ করে, তারা যে বিষয়গুলো বলছে যে আগামী নির্বাচন বা যে নির্বাচনে হোক শেখ হাসিনার জীবদ্দশায় কোনো ধরনের সংস্কারবাদী, কোনো ধরনের রিফাইন আওয়ামী লীগ কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। পক্ষান্তরে আমরা যদি আওয়ামী লীগের যে পেজ বা অফিসিয়াল যে পেজগুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে এই ব্যাপারে
সাবের হোসেন চৌধুরীর বাসায় যে কূটনৈতিক ব্যাপারগুলো বা তাদের তৎপরতা এগুলো কিন্তু সেখানে উঠে আসেনি, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো তারা দেশে বিদেশে হচ্ছে সমস্ত কিছু কিন্তু মোটামুটি তাদের পেজের মধ্যে তারা এগুলো জানান দিচ্ছে বা জানাচ্ছে। তো আমরা সব মিলিয়ে যে ব্যাপারটা বলি, এটার আগে আর একটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে সাবির হোসেন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং মন্ত্রী হিসাবে ছিলেন। তৎকালীন সময়ে তিনি বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের সাথে তার সুসম্পর্ক স্থাপন করেছেন এবং সেই সাথে কেউ কেউ বলছেন তিনি রাশিয়ার খুব কাছের একজন কি বলে মানুষ। সেই হিসাবে তার প্রভাবটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক রয়েছে এবং তিনি তার জায়গা থেকে কি করছেন, এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন। এটা হচ্ছে একটা পক্ষ যারা হয়তো সাবির হোসেন চৌধুরীকে খুব কাছ থেকে চিনেন বা জানেন বা তাকে ভালো জানেন, তাদের জায়গা থেকে তারা এগুলো বলছেন বা তার যারা সাপোর্টার আছে তারা। এখন ব্যাপারটা আসলে কি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নতুন কোনো সংস্কারবাদী বা নতুন রিফাইন আওয়ামী লীগ, যেটা নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য একটা আওয়ামী লীগ দরকার, সেটা নাকি এনিহাও আওয়ামী লীগ, সেটা সহ আওয়ামী লীগের যে বর্তমান চেইন শেখ হাসিনাকে কেন্দ্র করে যে বলয়, যদি সেখানে একটু বলতে হয় যে শেখ হাসিনা এখনো পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কিছু দায় দায়িত্ব তার হাতে এবং তিনি সেখানে ব্রিফ করছেন। সো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে তাকে আওয়ামী লীগ থেকে মাইনাস করে বা আওয়ামী লীগকে এখন যে ধারার রাজনীতি আওয়ামী লীগের সেই ধারাকে ভাঙার জন্য, সেই ধারাকে ভেঙে দিয়ে মূল আওয়ামী লীগকে ভেঙে দিয়ে নতুন আরেকটি যেভাবে তৃণমূল বিএনপি হয়েছে এই ধরনের কিছু হচ্ছে কিনা। তো সংস্কারবাদী হিসাবে যেহেতু তিনি পরিচিত, তার হাত ধরে এটি চেষ্টা হতেও পারে, এটা অনেক ধারণা বা অনেকে এভাবে ভাবছেন। তো ব্যাপারটা হলো এই যে তারা কূটনৈতিক যারা তার বাসায় এসেছেন এটা খুব নীরবতার সাথে বা গোপনীয়তার সাথে তারা এসেছেন এবং তারা অফিসিয়ালি এই ব্যাপারে কোনো কিছু জানাননি, এগুলো কালবেলার বরাত দিয়ে এসেছে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম এবং সেই সাথে এক্সপ্লেইন করলাম বিভিন্ন মতপথ। আপনারা আপনাদের যে বিষয়গুলো আছে মতপথ সেগুলো আমার এই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আপনাদের যে চিন্তা ভাবনা অবশ্যই এটা মোস্ট ভ্যালুয়েবল। আমরা আপনাদের যে আলোচনা, আমাদের আলোচনা এগুলোর মধ্যে আপনাদের যদি মন্তব্যগুলো আসে, সবাই এই সমস্ত বিষয়গুলো অবজারভেশন করতে আরো ক্লিয়ার হবে। তো এই ব্যাপারগুলো যদি হয় এরকম যে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবির হোসেন চৌধুরী যদি তিনি এভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যান, তাহলে সেটা আওয়ামী লীগের বর্তমান যে রাজনীতি সেটার জন্য হেল্পফুল। আর যদি তিনি যেই সংস্কারবাদী নীতিতে আজকে থেকে বহু বছর আগে ছিলেন, 2 যুগ আগে ছিলেন, সেই পন্থায় যদি থাকেন তাহলে আওয়ামী লীগের জন্য বিপদ। এই হচ্ছে ব্যাপার। আওয়ামী লীগের কপাল খুলবে তিনি যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আর যদি অর্থাৎ মূলধারার আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে যদি কাজ করেন তাহলে আওয়ামী লীগের কপাল খুলতে পারে। আর যদি তিনি সংস্কারবাদী হয়ে থাকেন বা সংস্কারের পক্ষ নিয়ে থাকেন তাহলে এখানে 2007-এর যে অবস্থা বা 7-8 অবধি যে ক্রিটিক্যাল সময় পার করেছে এটা আওয়ামী লীগকে ফেস করতে হবে। এটা শুধুমাত্র আওয়ামী লীগ কেন, এই ধারা যদি একটা দিয়ে শুরু হয়, কারো মানে ওই যে কি বলে নগরে যদি আগুন লাগে দেওয়ালয়ে রক্ষা পায় না, ওই ধরনের বিষয়গুলো ঘটতেও পারে। এটা সম্ভাব্য বিষয়। তবে আওয়ামী লীগের কপাল উঠছে এটা যেমন ধরা যায়, তেমনি আওয়ামী লীগের জন্য সম্ভাবনাও ধরা যায়, কারণ দুটোই কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তো যাই হোক, আপনারা যারা এই কূটনীতিকদের ব্যাপার স্যাপারগুলো জানেন বোঝেন, সেই জায়গা থেকে আর একটা বিষয় আপনাদেরকে এখানে আমি ইনক্লুড করে দিই। তিনি আজকে থেকে বেশ কিছু মাস আগে আমেরিকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সাথেও কিন্তু আলোচনা করেছেন, সেটিও এই বরাতে কালবেলার বরাতে বলা হয়েছে। তো আসলে সাবির হোসেন কি সংস্কার বা রিফাইন আওয়ামী লীগের সভাপতি বা তার দায়িত্ব নিয়ে কোনো একটা দল
হচ্ছে এই দলের প্রধান হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করছে, নাকি আওয়ামী লীগের পক্ষে তিনি কূটনৈতিক তৎপরতা বা বিশ্বে যে ব্যাপার স্যাপারগুলো বা সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নির্বাচনমুখী করার জন্য যে চেষ্টা সেগুলো করছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।